আশা করছি সবাই ভালো আছো। আমি আবার উপস্থিত হয়েছি এসি 232 পেজের ভূগোলের এমসিকিউ অ্যান্সার নিয়ে 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের সমাধান। এই যে ছাত্রছাত্রী যারা আছো তার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। দেখতে থাকো, মন দিয়ে পড়ো, আশা করছি ভালো রেজাল্ট হবে। বন্ধুদেরকে শেয়ার করো, তারাও দেখুক, তারাও ভালো রেজাল্ট করুক, সঠিক তথ্য, সঠিক এমসিকিউ অ্যান্সারগুলো তারাও পাক। চ্যানেলে গিয়ে সার্চ ইউটিউবে গিয়ে সার্চ করবে SR জিও প্র্যাকটিক্যাল, SR জিও প্র্যাকটিক্যাল, তাহলে আমার চ্যানেল আসবে। এখানে ভূগোলের, বিশেষ করে 11-12 ছাত্রছাত্রীদের ভূগোলের বিভিন্ন রকম কোশ্চেন পাবে এবং সঙ্গে সঙ্গে আইসিডিএসের যারা প্রিপারেশান নিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ তাদের যাবতীয় তথ্য এই চ্যানেলে পাবে। তাহলে জিওগ্রাফি এসি 232 পেজ জিওগ্রাফির এমসিকিউ কোশ্চেনগুলো শুরু করি। তো প্রথম কোশ্চেন রয়েছে, ভৌমজলের প্রধান উৎস, এটা হচ্ছে মিটিউরিক জল বা আবহিক জল। আমরা জানি আবহাওয়া থেকে বেশি জল নিচের দিকে প্রবেশ করে, তাই এটা আনসার হয়ে যাবে অপশান সি। 2 নম্বর কোশ্চেন, কোনো দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় তখন তাকে সংযোগ করে। আবার পড়ছি কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেন, কোনো দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় তখন সংযোগকারী ভূমিরূপকে বলে টম্বল। 3 নম্বর কোশ্চেন, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন জেটি হ্যাক। 4 নম্বর কোশ্চেন, নদীর পুনর্জন্ম লাভের সময় নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত। 5 নম্বর কোশ্চেন, বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সাথে মিলিত হয় যেখানে তা হচ্ছে সূক্ষ্মকোণ। 6 নম্বর কোশ্চেন, আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে রেগুলেট। 7 নম্বর কোশ্চেন রয়েছে, মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয় কালো হবে, অবশ্যই কালো হবে। তোমরা আমার কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে কমেন্টে অ্যান্সার করো কত ফাস্ট তোমরা পারো। পরের কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু নির্দেশক বৃক্ষ হচ্ছে জলপাই। ওজোন গ্যাসের আবিষ্কারক ওজোন গ্যাসে কে আবিষ্কার করেছেন? না, এটা হচ্ছে স্কনবি। পরে হচ্ছে যে শ্রেণীর উদ্ভিদ বৃষ্টিপাতযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে জন্মায় তা হলো, এখানে হচ্ছে স্যাঁতসেঁতে মাটির কথা বলেছে, সেক্ষেত্রে এটা হবে হাইগ্রোফাইট। আর যদি জলে বলতো তাহলে সেটা হতো হাইড্রোফাইট। জীববৈচিত্র্য সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা থাকে সেটা হচ্ছে, জীববৈচিত্র্যের সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা কোন প্রাণীর সংখ্যা বেশি থাকে? সেটা হচ্ছে কীটপতঙ্গ। অবশ্যই কীটপতঙ্গ বেশি হবে। যদি অপশান থাকতো যেহেতু উদ্ভিদে, তাহলে সেটা উদ্ভিদ আলাদা ব্যাপার বা উৎপাদক। যেখানে প্রাণী বলে দিয়েছে সেক্ষেত্রে হবে কীটপতঙ্গ। পরে আছে, পদার্থ যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়। প্রাকৃতিক বিপর্যয় সেটা নয় কোনটা? না, মিথেন গ্যাস দুর্ঘটনা। এটা মানুষ তৈরি করে, স্যার এটা প্রাকৃতিক গ্যাসের দুর্যোগের উদাহরণ নয়। যে পেশায় নিযুক্ত ব্যক্তিদের হোয়াইট কলার ওয়ার্কার বলা হয় সেটা হচ্ছে হোয়াইট কলার বা সাদা কর্মী হচ্ছে গবেষণাগারে যুক্ত থাকে এরা। পরে কোশ্চেন হচ্ছে, 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। তাহলে এরকম যতগুলো হর্টিকালচার আছে তো সবগুলো পড়বে। ওলেরিকালচার হচ্ছে শাকসবজির চাষ, ফ্লোরিকালচার ফুলের চাষ, সেরিকালচার হচ্ছে রেশম চাষ। প্রত্যেকটা চাষ পড়বে, 1 মার্ক এখান থেকে পাবে। পরে রয়েছে কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামালে ব্যবহৃত হয়, এরা অবশ্যই কাগজ শিল্পে হবে। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত ভিলাইয়ে। টাইফুন নামে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি তৈরি হয়। টাইফুন নামে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পরিচিত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নাম হচ্ছে কালবৈশাখী। তারপর হচ্ছে আশ্বিনের ঝড়, এটা হচ্ছে কালবৈশাখী, বিয়ের অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, ভারতের 10 লক্ষের বেশি জনসংখ্যা হলে সেটাকে কী বলা হয়? না, সেটাকে বলা হয় 10 লক্ষের বেশি জনসংখ্যা হলে সেটাকে সে থেকে বলা হচ্ছে মহানগর। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলা হয় কি? না, এটাকে হ্যামলেট বলে। যোগাযোগ যেখানে থাকে না সেটাকে হ্যামলেট বলে, বা ক্ষুদ্র যে গ্রাম বসতি সেটা হচ্ছে হ্যামলেট। ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র, অবশ্যই ইলেকট্রনিক শিল্প আলী বেঙ্গালুরু। পরে হচ্ছে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে যে পদ্ধতিতে অধিক চাষ করা হয় তা হচ্ছে নিবিড় পদ্ধতিতে। এখানে কৃষিকাজটা
বেশি করা হয়। পরে আমি বড় কোশ্চেনগুলো দেখি। কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র, কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র আর সঞ্চয় দুটো বেশি ইম্পর্টেন্ট, দুটো কিন্তু কোশ্চেন পড়তে হবে। পরে রয়েছে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর গড়ে ওঠার কারণ দরকার নেই, ও যে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীগুলো ব্যাখ্যা করলে হবে, সেগুলো পড়তে হবে। এলিভেশন আর ইলিভেশন, এলু আর ইলুর মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়বে। নাতিশীতোষ্ণ জীবন ঘূর্ণবাত, বারবার এই কোশ্চেনটা আসছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র আলোচনা করো। ভারতের জলবায়ুর ওপর জেড বায়ুর প্রভাব আলোচনা করো। আলোকপ্রিয় আর আলোক বিদ্বেষী দুটো পার্থক্য, সৌরজলভের কুফল, সৌরজলভের সুফল আর কুফল অর্থাৎ প্রভাবটা দুটো পড়তে হবে। আমি সমস্ত বিষয়গুলো দেখলাম কী ধরনের কোশ্চেন আসছে, বা আমারও নলেজ আছে কেমন কোন কোশ্চেন আসে। আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করে, আমি সমস্ত জোগাড় করে আমি একটা সাজেশন বানিয়ে দেবো বড় কোশ্চেনগুলো, সেগুলো তোমরা দেখবে। আশা করছি ওর বাইরে আর কোশ্চেন আসবে না। এখানে বাণিজ্যিক কৃষির সঙ্গে প্রকল্প কৃষির একটা পার্থক্য, একটা ভালো কোশ্চেন। নারিকেল উৎপাদনে শ্রীলঙ্কাটা পড়বে, আর ব্রাজিলের রাবার, কফি উৎপাদন উন্নতির কারণ, সেটা ভালো কোশ্চেন। জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, ব্রেন ড্রেন বলতে কী বোঝো, সেই কোশ্চেনগুলো মোটামুটি ভালোই রয়েছে। ছত্তিশগড়ের কোশ্চেন দিলে সেটা খনিজ সম্পদ আর শিল্প, ছত্তিশগড়ের খনিজ সম্পদ আর শিল্প, আর ব্যাঙ্গালোর ইলেকট্রনিক শিল্প, এগুলো পড়তে হবে। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভিডিও দেখো এবং সঙ্গে থাকো, আশা করছি ভালো রেজাল্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।